নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পরীক্ষার জন্য আমরা চতুর্থ অধ্যায় ভূমিরূপ নিয়ে আলোচনা করব। এর আগে এই ভূমিরূপেরই প্রথম পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে তোমাদের পর্বত সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। আজকে আমরা মালভূমি নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই আজকে প্রশ্ন উত্তরগুলো কি কি রয়েছে। দেখো, প্রথমে রয়েছে মালভূমি কাকে বলে। সাধারণত কি হয় না, সমুদ্রপৃষ্ঠ থেকে যদি 300 মিটারের বেশি উঁচু হয়, 300 থেকে 600 মিটার বলতে পারি, 300 থেকে 600 মিটারের উচ্চতাযুক্ত যে ভূভাগ, বিস্তীর্ণ ভূভাগ, তাকেই বলা হয় কি না মালভূমি। যেমন কি না, উদাহরণ হিসেবে বলা হয়েছে পামির মালভূমি, তিব্বত মালভূমি। আচ্ছা, উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমিকে কটি ভাগে ভাগ করা যায় এবং সেগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে। সেগুলোর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ কিংবা উৎপত্তি এগুলো নিয়ে আলোচনা করতে হবে। দেখে নাও, উৎপত্তি অনুসারে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রধানত 4টে ভাগে ভাগ করা যায় মালভূমি অঞ্চলকে। সেই 4টে বিভাগগুলো কি কি না, সেগুলো প্রথমে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি। দেখো, নামের মধ্যেই উত্তর রয়েছে, যে মালভূমির চারিদিকে পর্বত দ্বারা ঘেরা তাকে বলা হচ্ছে কি পর্বত বেষ্টিত মালভূমি। কিভাবে উৎপত্তি হয় এটা না, গিরিজনী আলোড়নের মাধ্যমে বা গিরিজনী প্রক্রিয়ায় পাতগুলির চাপে মহিখাত থেকে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটে এবং সেই উত্থান ঘটার সাথে সাথে ভঙ্গিল পর্বতের মাঝের অংশ বা মধ্যবর্তী অংশ উপরের দিকে উঠে গিয়ে উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়। তাহলে কি, মধ্যবর্তী অংশ উঁচু হয়ে মালভূমি সৃষ্টি হয়েছে এবং তার চারপাশে কি হয়, ভঙ্গিল পর্বত। এই ধরনের মালভূমিকে বলা হচ্ছে কি পর্বত বেষ্টিত মালভূমি। তোমরা পাশের চিত্রতে একটু লক্ষ্য করো, এটা দেখতে পাবে। দেখ, এরপরে রয়েছে কি না এর বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কি না, এই মালভূমি খুব উঁচু হয় এবং চারিদিকে নবীন ভঙ্গিল পর্বত দ্বারা ঘেরা থাকে। ভূত্বকের দুর্বল স্থানে পাতসীমানা অঞ্চলে মালভূমিগুলি তৈরি হয়েছে। মালভূমিগুলির বেশিরভাগ অংশ পাললিক শিলাস্তর দিয়ে গঠিত। উদাহরণ কি না, তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি, পামির মালভূমি, এগুলো সবই কি পর্বত বেষ্টিত মালভূমি। দ্বিতীয় যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা হলো মহাদেশীয় মালভূমি। তাহলে বিস্তীর্ণ মহাদেশের অংশ জুড়ে প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত বা প্রাচীন শিলায় গঠিত মালভূমিকেই বলা হয় মহাদেশীয় মালভূমি। তাহলে এটা বিশাল এলাকা জুড়ে ঘটে থাকে। উৎপত্তি কীভাবে হয়, পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাতের সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমির সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য কি এই মালভূমির না, এই মালভূমির প্রাচীন ভূখণ্ডের অংশ, এগুলি প্রাচীন শিলায় গঠিত হয় বলেই এই মালভূমিকে বলা হয় সিল্ট মালভূমি। এই মালভূমির উপরিপৃষ্ঠ তরঙ্গায়িত এবং এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়ে থাকে এই মালভূমি। তাহলে উদাহরণগুলো কি কি, আমরা কানাডীয় সিল্ট অঞ্চল পড়েছি। সেই সিল্ট অঞ্চল, ভারতীয় উপদ্বীপীয় সিল্ট অঞ্চল, আরব সিল্ট অঞ্চল, এগুলো সবই কি না মহাদেশীয় মালভূমি। তৃতীয় নম্বর যে মালভূমির শ্রেণী বিভাগ রয়েছে তা হলো কি না লাভা গঠিত মালভূমি বা লাভা মালভূমি। কাকে বলে না, ভূপৃষ্ঠ থেকে ক্রমাগত লাভা বেরিয়ে এসে যে মালভূমির সৃষ্টি হয়েছে তাকে বলা হয় লাভা গঠিত মালভূমি। উৎপত্তি তাহলে কিভাবে না, বিদার অগ্নুৎপাতের ফলে ভূ আভ্যন্তরীণ ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ক্রমশ ঠান্ডা এবং কঠিন হয়ে সেগুলো জমাট বাঁধে। এভাবেই কয়েকবার লাভা উদ্গীরণে এবং তার জমাট বাঁধার সাথে সাথে কি হয়েছে, লাভা গঠিত মালভূমিতে পরিণত হয়েছে। বৈশিষ্ট্যগুলো কি কি না, এই মালভূমি বিস্তীর্ণ অংশ কি না চ্যাপ্টা প্রকৃতি, যেহেতু কি না চাদরের মতো আস্তরণ সৃষ্টি করেছে ম্যাগমার, সেজন্য কি না চ্যাপ্টা প্রকৃতি। এখানকার পাহাড় এবং পর্বতের মাথাগুলিও চ্যাপ্টা। অসম ক্ষয়কার্যের কারণে সিঁড়ি বা ধাপের সৃষ্টি হয়েছে এই মালভূমিতে। প্রধানত ব্যাসল্ট ও অ্যাম্ফিবোলাইট শিলা দ্বারা এই মালভূমি গঠিত। মহাদেশের আভ্যন্তরে এই মালভূমিগুলি গড়ে উঠেছে। উদাহরণ কি না, ভারতের ডেকানট্রেপ মালভূমি, আফ্রিকার ইথিওপিয়ার উচ্চভূমি, মালব মালভূমি, এগুলো সবই কি না লাভা গঠিত মালভূমি। আচ্ছা, এরপরে রয়েছে কি না ব্যবচ্ছিন্ন মালভূমি। লক্ষ্য করো, সংজ্ঞাতে কি রয়েছে না, কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতকগুলি নদী উপত্যকা দ্বারা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে একটা বিস্তীর্ণ মালভূমি অঞ্চল রয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে না, কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত প্রাচীন উঁচু ভূবিভাগ বা মালভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন হতে পারে নদী, বায়ু, এগুলো দ্বারা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, একাধিক ভাগে বিভক্ত হয়ে যায়, তখন কি হয় না এই রকম ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি হয়। আচ্ছা, এরপরে এই মালভূমির বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন 1 নম্বরে রয়েছে এই মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত এবং খনিজ সমৃদ্ধ হয়। এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতির পাহাড় দেখতে পাওয়া যায়। এই মালভূমিগুলির উচ্চতা ক্রমশ হ্রাস পেতে থাকে আর এই মালভূমি নদী দ্বারা কি হয়, বিচ্ছিন্ন হয় প্রধানত।
তাহলে উদাহরণ কি না দক্ষিণ ভারতের মালনাদ, ভারতের বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি, এগুলো সবই কি না ব্যবচ্ছিন্ন মালভূমি। আচ্ছা, এই মালভূমি থেকে কিছু শর্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যেগুলো পড়ে পরীক্ষাতে। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। মালভূমির উচ্চতা সাধারণত কত হয়ে থাকে? 300 মিটারের বেশি হয়ে থাকে, বা তোমরা বলতে পারো 300 থেকে 600 মিটার হয়ে থাকে। টেবিল ল্যান্ড কাকে বলে? না টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। কারণ কি না টেবিলের ওপরই অংশটা যেমন চ্যাপ্টা, তেমনই মালভূমির ওপরই অংশটা কি না চ্যাপ্টা প্রকৃতির। আবার টেবিলের পার্শ্ববর্তী অংশ কি না খাড়াই ঢালযুক্ত, মালভূমিরও তেমনই পার্শ্ববর্তী অংশ খুবই খাড়া ঢালযুক্ত হয়ে থাকে। তাই মালভূমিকে কি বলা হয়? টেবিল ল্যান্ড বলা হয়। কোন মালভূমি নদী উপত্যকা দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তখন তাকে কি বলে? না কোনো মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। একটু আগে আমরা ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞাতে পড়েছি। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে বলে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। আচ্ছা, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, এটা আমরা এক্ষুনি আলোচনা করে নিলাম। আচ্ছা, মানব জীবনের ওপর মালভূমির প্রভাব। দেখো, মালভূমি অঞ্চল কি হয় না অনুর্বর প্রকৃতির হয়, কিন্তু এখানে শুষ্ক তৃণ জন্মায়। শুষ্ক অঞ্চল হয় কি তৃণভূমি গড়ে ওঠে। তাই মালভূমি অঞ্চল পশুপালনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আর কি না মালভূমি অঞ্চল অনেক বেশি খনিজ সমৃদ্ধ হয়ে থাকে। এছাড়াও কি না মালভূমি অঞ্চলে কি দেখতে পাওয়া যায়? অনেক খরস্রোতা নদী দেখতে পাওয়া যায়, তাই সেখানে বিদ্যুৎও উৎপাদন হয়। এগুলো সব কি মানব জীবনে মালভূমির সব মানে সুফল, গুরুত্বপূর্ণ দিক থেকে এটা সুফলের দিকটা আমি আলোচনা করলাম। কুফলও থাকতে পারে, যেমন কি না মালভূমি অঞ্চল যেহেতু একটু পর্বতময়, তাই সেখানে পরিবহন ব্যবস্থা অনুন্নত। আর কি না সেখানে মালভূমি অঞ্চল প্রধানত কি হচ্ছে না কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত, কারণ সেখানে জলবায়ু প্রতিকূল প্রকৃতির, উর্বর মৃত্তিকা নেই। এগুলো সব কি না কুপ্রভাব। প্রথমে লিখবে সুপ্রভাব, তারপরে লিখবে কুপ্রভাব। তারপরে রয়েছে মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য। দেখো, মালভূমির উচ্চতা 300 থেকে 600 মিটার বললাম, আর সমভূমির ক্ষেত্রে কি বলবে না 300 মিটারের কম। তাহলে সংজ্ঞাতে কি বলবে না সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু, বহুদূর বিস্তৃত, চারিদিক খাড়া ঢালযুক্ত ভূমি যার উপরিভাগ মৃদু ঢেউ খেলানো হয় তাকে মালভূমি বলা হয়। আর সমভূমিতে কি বলবে না সমুদ্রতলের নিকটে 300 মিটারের কম উঁচুতে অবস্থিত অতি মৃদু ঢালযুক্ত সমতল ভূভাগকে বলা হয় কি না সমভূমি। তাহলে ভূমির ঢাল, মালভূমিতে ভূমির ঢাল খাড়া প্রকৃতির হয়, আর সমভূমিতে ভূমির ঢাল মৃদু প্রকৃতির হয়। ভূমির রূপ মালভূমির ভূমিরূপ তুলনামূলকভাবে বন্ধুর, আর সমভূমির কি না সমতল প্রকৃতি। এরপরের বিষয় হলো পার্থক্যের বিষয় গঠন। বেশিরভাগ মালভূমি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, আর সমভূমি কি না পাললিক শিলা দ্বারা গঠিত বা পলি দ্বারা গঠিত। উচ্চতা মালভূমি 300 থেকে 600 মিটারের মধ্যে উঁচু থাকে, আর সমভূমি কি না 300 মিটারের কম উচ্চতাযুক্ত হয়। এরপরে আসছে কি না মৃত্তিকা। মাটি পাথুরে কাঁকড় বিশিষ্ট হয়ে থাকে মালভূমির ক্ষেত্রে, সমভূমির ক্ষেত্রে কি না উর্বর পলি সমৃদ্ধ হয়ে থাকে। তারপরে রয়েছে খনিজ সম্পদ। মালভূমি কি খনিজ সম্পদে ভরপুর, কিন্তু সমভূমি অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, প্রধানত কম। আচ্ছা, এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। আচ্ছা, কৃষিকাজে কোন অঞ্চল উন্নত? সমভূমি অঞ্চল উন্নত, এটা কিন্তু অতটা উন্নত নয়। তারপরে রয়েছে জনঘনত্ব। যেহেতু কৃষিকাজ বেশি হয় তাই সমভূমিতে জনঘনত্ব তুলনামূলকভাবে বেশি হয়, কিন্তু মালভূমি অঞ্চলে জনঘনত্ব কম হয়। জনসংখ্যা প্রধানত খনিজ সম্পদকে কেন্দ্র করে গড়ে ওঠে। আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরের পার্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।